স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, সংবাদের শুরুতেই জানাবো চাকসু নির্বাচনের খবরাখবর। চাকসুতে চলছে ভোট গ্রহণ। আইটি ভবন কেন্দ্রে ভোট দিয়েছে ছাত্রদল, শিবির সমর্থিত দুই প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। তবে বেলা বাড়ার সাথে বেড়েছে অভিযোগও। ভোটদান শনাক্তের বচনীয় কালি নিয়ে বিস্তর অভিযোগ ছাত্রদল ও শিবিরের। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন দাবি করেন, কালি মুছে গেলেও একজন ভোটারের দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের ঘেরা সবুজ ক্যাম্পাসে ভোট উৎসব। বুধবার সকালের নরম রোদ মারিয়ে ৯টায় শুরু হয় চাকসুর ভোট গ্রহণ। ৩ দশক পর চাকসুর ভোট উৎসবে শরিক হতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান তারা। অনেক ভালো লাগছে, আর এটা জীবনের একদম প্রথম ভোট, আর একসাথে 40টা, এটা একটা অ্যাডভেঞ্চার টাইপ, অনেকটা মজা লাগছে। নিরাপত্তা ছিল এখানে যথেষ্ট, ভালোভাবে আমরা ভোট দিতে পারছি, কোনো ঝামেলা হয় নাই। কোনো প্যানেলকে অগ্রাধিকার দিচ্ছি না, দিচ্ছে হচ্ছে কি যারা কাজ করতে ডেডিকেটেড লাগছে, কথাবার্তায় ভালো লাগছে, আগে তাদের অবদান দেখে এইসব দেখে দেখতে। আইটি ভবনে ভোট দেন ছাত্রদল সমর্থিত পিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। পরে ছাত্রদল সমর্থিত পিপি প্রার্থী অভিযোগ করেন অমোচনীয় কালি নিয়ে। বলেন, ভোটদান শনাক্তকালে মুছে যাচ্ছে সহজেই। বিভিন্ন ফ্যাকাল্টি থেকে কিন্তু ভোটার আমাদেরকে অভিযোগ জানাচ্ছে যে ভাই, আমাদের যে কালি দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিমিষে কিন্তু উড়ে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই। তাহলে কিন্তু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আইটি ভবনে ভোট দেন শিবির সমর্থিত পিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। একই কেন্দ্রে ভোট দেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব। বলেন, ফলাফল যাই হোক মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। জয় পরাজয় যাই হোক, আমরা ফলাফল সেটা মেনে নিব, এবং সবাই যে ইশতেহার দিয়েছে আমরা সবার সাথে বসে, আমরা জয়ী হই কিংবা আমরা পরাজিত হই, সবাইকে একসাথে বসে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন দাবি করেন, কালি মুছে গেলেও একজন ভোটারের দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই। ভোট দিবেন শিক্ষিত ছেলেরা, দিবে আইডি কার্ড দিয়ে যাবে, ওখানে ছবিযুক্ত ভোটার তালিকা থাকবে, পোলিং এজেন্ট। এরপরেও আমাদের সন্দেহ আর একজনের ভোট আরেকজনও দিবে, এইটাও তো আমরা মনে করিনি। এবার চাকসু নির্বাচনে 15টি ভোট কেন্দ্রে 26টি পদের জন্য লড়ছে 415 জন প্রার্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাকসু নির্বাচনের আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহাদাত। শাহাদাত, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেকেরও বেশি সময় ধরে আসলে চাকসুর ভোট গ্রহণ চলছে। বেশ কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ তো এসছে, এবং সেগুলো প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশোধনীয় দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন আমাদের। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি তো অবশ্যই জানাবো, এবং আমাদের সহকর্মীরাও কিন্তু জানাবেন, কারণ আমাদের সহকর্মীরা আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তারা সকাল থেকে সেখানে ভোট গ্রহণের নানান চিত্র আমাদেরকে তুলে ধরছেন, ভোটারদের সাথে কথা বলছেন, প্রার্থীদের সাথে কথা বলছেন। এর মধ্যে নানা অভিযোগের খবর আমরা পাচ্ছি, যেটি আপনি বলছিলেন এবং আমরা সংবাদেও দেখছিলাম। বিশেষ করে অমোচনীয় কালি কেন ব্যবহার করা হচ্ছে না, সেটি নিয়ে আসলে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা যাব এই মুহূর্তে চট্টগ্রামে, এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। আমরা জুবায়ের সানির কাছে। জুবায়ের, আপনি এর আগের সংবাদে, 12টার সংবাদে আপনি বলেছিলেন যে সেখানে যেই অমোচনীয় কালি ব্যবহার হচ্ছে না, সেটি কতটা প্রভাব ফেলবে বলে এই নির্বাচনে আপনি মনে করছেন, এবং এই যে ব্যবহার করা না করার পেছনে আসলে কি কারণ? অমোচনীয় যেই কলমটি, সেটি কি আসলে পাওয়া যাচ্ছিল না, নাকি কি? কোনো কথা বলতে পেরেছেন কি নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে? ধন্যবাদ। নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে এটি আসলে নির্বাচনে খুব একটি প্রভাব ফেলবে না, কারণ জানেন যখন একজন ভোটার ভোট দিতে যান তার আইডি কার্ড নাম্বার
দেখিয়ে সেখানে তাকে স্বাক্ষর করে তারপরে ভোট দিতে হয়। সেক্ষেত্রে খুব একটি বেশি প্রভাব পড়বে না, কিন্তু তারপরও এই বিষয়টি আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে, বারবারই আমরা দেখেছি। সেক্ষেত্রে যেটি প্রার্থীরা বলছেন, ভোটাররা বলছেন যে নির্বাচন কমিশনকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। এর বাইরে আসলে খুব বেশি অভিযোগ নেই। শিবির সমর্থিত প্রার্থীর সঙ্গে আমার মাত্রই কথা হলো, তিনি যেটি বলছেন এখন পর্যন্ত সুষ্ঠুই নির্বাচন চলছে। আমি এখন রয়েছি সায়েন্স ফ্যাকাল্টি যে কেন্দ্র, এখানে একটু অভিযোগ ছিল যে এখানকার আপনি জানেন যে প্রতিটি কেন্দ্রের যে বুথ যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেখানকার কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ বাইরে সম্প্রচার করা হয় একটা স্ক্রিনের মাধ্যমে। সেই স্ক্রিনটি অনেক সময় বন্ধ ছিল প্রায় ঘন্টাখানেক ধরে। সেই বিষয়ে তারা অভিযোগ দিয়েছেন, তারপরে কিন্তু সেটি আবার চালু করা হয়েছে। এর বাইরে আসলে এখন পর্যন্ত বলা যায় যে ভোটারদের এখনো উপস্থিতি রয়েছে, কিন্তু ভোট কিছুটা ধীরগতিতে গ্রহণ করা হচ্ছে, এটি একটি অভিযোগ রয়েছে। কিন্তু জানেন যে প্রায় 40টি ব্যালট একজন ভোটারকে ভোট দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু সময় লাগাটা খুবই স্বাভাবিক, যেটা আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনও দেখেছি। এক্ষেত্রে নির্বাচন কমিশনার যেটি বলছেন, যদি 4টার সময় নির্ধারিত যে শেষ সময় সেটি পার হয়ে গেলেও যারা লাইনে থাকবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। আরেকটি বিষয় আসে যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে, সে ব্যাপারে কিন্তু তারা কিন্তু 6 থেকে 7 ঘন্টার কথা বলছেন, এর মধ্যে তারা ফলাফল ঘোষণা করতে পারবেন বলে তারা আশা করছেন। তো এখন পর্যন্ত এই ছোট ছোট কিছু অভিযোগের বাইরে আসলে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। মোটামুটি বলা যায় যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো শাহাদাত, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে জুবায়ের সানি যেটি বলছিলেন যে এই অমোচনীয় কালীর যে অভিযোগ, তার বাইরেও আরও কিছু ধীরগতির অভিযোগ আছে। ধীরগতির কারণে আসলে ভোট গ্রহণ সময় মতো শেষ করা যাবে কিনা সেটি আমরা জানবো। আমাদের আরেক সহকর্মী আকরাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কাজী আকরাম, আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত যে ভোটের যে পরিমাণ ভোট পড়েছে তাতে কি 4টার মধ্যে সবাই ভোট দিয়ে শেষ করতে পারবে? ধন্যবাদ সাদাত। আসলে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট কাস্টিং হচ্ছে, আসলে সেই পরিমাণ ভোট কাস্টিং হতে থাকলে 4টার মধ্যে পুরোপুরি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না, তারও বেশি সময় দরকার হবে। তবে সেই ক্ষেত্রে সকালে যখন আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তখন তারা শুরুতেই অভিযোগ করছিলেন আসলে ধীরগতি ভোট কাউন্টিংয়ের ধীরগতি চলছে। সেই বিষয়ে আমরা আসলে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাফির সাথে, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে যখন ভোট দিতে আসে তখন আমরা তার কাছ থেকে জানতে চাইছিলাম আসলে ভোটের সার্বিক পরিস্থিতির সম্পর্কে। সে জানিয়েছিলেন আসলে ভোটের ধীরগতি একটা ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে বলে সে আশঙ্কা করেছেন। সে বলছেন এমন ধীরগতি করছে ইচ্ছে করে, কারণ শিক্ষার্থীরা যেহেতু চট্টগ্রাম শহর থেকে তারা ভোট দিতে আসছেন, এখানে 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে বিরক্ত হয়ে যাতে চলে যান, সেই জন্য এমন ধীরগতি করা হচ্ছে বলে তিনি এটি একটা ষড়যন্ত্র বলে আশঙ্কা করেছেন। একই সাথে আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এর আগে আমাদের সহকর্মী জুবায়ের সানি জানিয়েছেন অমোচনীয় কালী এর স্থানে মোচনীয় কালী ব্যবহার করা হচ্ছে, সেই অভিযোগগুলোও করেছেন। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু লিখিত অভিযোগ বেশ কয়েকটি বিষয়ে কয়েকটা অভিযোগ নির্বাচন কমিশনে করেছেন। সেই বিষয়ে আমরা ছাত্রদলের প্রার্থীদের কাছ থেকে জানতে পেরেছি এখন পর্যন্ত আসলে নির্বাচন শেষ পর্যায়ে হলেও বেশ কিছু অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। সাদাত। ধন্যবাদ আকরাম। আমরা আরও খবর জানাতে চাই আপনাদেরকে। আমাদের আরেকজন সহকর্মী আছেন তামিম, তিনি আমাদেরকে এই মুহূর্তে জানাবেন যে তামিম, আপনি কোথায় আছেন এই মুহূর্তে, কোন হলের আশেপাশে আছেন এবং সেখানকার ভোটের পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ শাহাদাত। আমি এখন আছি চাকসু ভবনে, যেখান থেকে এখানে ভোট গ্রহণ হচ্ছে। এখানে ভোট দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধীরা, যারা দৃষ্টিহীন তারাই এখানে ভোট দিচ্ছেন। এখানে নির্বাচন কমিশনের অফিস রয়েছে এবং নির্বাচন কমিশনের অফিসেই আমরা দেখছি যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদেরও একটা দাবি ছিল, সেই দাবি তারা পূরণ করে নাই কমিশন। তারা বিকল্প একটা ব্যবস্থা করেছে কমিশন আমাদেরকে
আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে একজন দৃষ্টি প্রতিবন্ধী আছেন, তিনি আমি না জানি ভোট দিয়েছেন। আপনাদের কি অসঙ্গতি ছিল কিনা আমাদের জানাবেন একটু। অনেক অনেক ধন্যবাদ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটা পদ যেন সংরক্ষিত করা হয়, যেমন নারীদের জন্য রয়েছে, তো সেটাও আসলে প্রশাসন বাস্তবায়ন করে নাই। তো সংরক্ষিত পদ বাস্তবায়নের ব্যাপারে আমরা প্রতিশ্রুতি না পেলেও আগামী বছর থেকে চাকসু নির্বাচনে ব্রেল পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে প্রশাসনের ইতিবাচক ভূমিকা আমরা করছি। তারা বলছে যে আমরা পরবর্তী বছর থেকে ব্রেল পদ্ধতিতে যেন আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে আমরা উদ্যোগী হব। এবছর যেহেতু করতে পারে নাই সেই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে, এবং আসলে দুঃখ প্রকাশের পরে আর কিছুই বলার থাকে না। আমি আসলে জানি যে আমাদের এই ইচ্ছাটা পূরণ হয় নাই, যথেষ্ট খারাপ লাগছে আমাদের, আমরা খুবই মর্মাহত। কিন্তু যেহেতু প্রশাসন আশ্বস্ত করেছে আমাদেরকে যে পরবর্তী বছর থেকে করবে, এখন আমরা আসলে এটার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা চাই যে প্রশাসন যেটা বাস্তবায়ন করুক, তারা যেন তাদের কথাটা রাখে। ধন্যবাদ। আমরা যদি আরেকজন তামিম, আপনাকে অনেক ধন্যবাদ। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, বাংলাদেশের অন্যতম সুন্দর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিত্তিতে সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে 3 যুগ পরে। সেই নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছেন আমরা জানাতে চাই। তার আগে আমরা জানাতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখন ভোট হয়, সর্বশেষ ভোট কখন হয়েছে, নানান তথ্য আপনাদেরকে জানাবো। শুরুতেই যেটি বলছিলাম যে চাকসুর যে ইতিহাস, প্রথম সংসদ নির্বাচন হয়েছে 1970 সালে এবং সবশেষ যে নির্বাচন সেটি হয়েছে 1990 সালে। 1990 সালে কি কারা জয়লাভ করেছেন সেটি জানবো। তবে প্রথম নির্বাচনে কে জয়লাভ করেছেন 1969-70 প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, জিএস নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আব্দুর রব, এবং পরের বার যেটি ষষ্ঠ ছাত্র নির্বাচন অর্থাৎ সবশেষ যে নির্বাচনটি সেটি আসলে 6 নম্বর নির্বাচন ছিল। সেখানে আমরা দেখছি যে ভিপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন এবং জিএস আজিম উদ্দিন আহমেদ। এবারে জানাতে চাই এইবারের নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছেন। শুরুতেই যদি দেখি যে সবচেয়ে বড় যে দল, রাজনৈতিক দল বর্তমানে বিএনপির যে সমর্থিত ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি হিসেবে লড়ছেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস পদে আছেন মোহাম্মদ শাফায়াত, এজিএস পদে লড়ছেন আইবুর রহমান তৌফিক। এরপর ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল, সেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ভিপি পদে মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিএস পদে লড়ছেন সাইদ বিন হাবিব এবং এজিএস পদে আছেন সাজ্জাদ হোসাইন মুন্না। ছাত্র সমন্বয়কদের অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে সমন্বয়ক আছেন, সাবেক সমন্বয়কদের যে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল, সেখানে মাহফুজুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি তিনি এবার ভিপি হওয়ার জন্য দৌড়ে রয়েছেন। জিএস পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন রশিদ দিনার এবং এজিএস পদে জান্নাতুল ফেরদৌস একমাত্র নারী প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি। ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল, যেখানে ভিপি পদে তামজিদ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিএস পদে আছেন সাকিব মাহমুদ রুমি, এজিএস পদে রুমান রহমান। ইসলামী ছাত্র আন্দোলনের যে সমর্থিত প্যানেল, যেটির নাম দেওয়া হচ্ছে সচেতন শিক্ষার্থী সংসদ, সেই প্যানেল থেকে নির্বাচন করছেন আব্দুর রহমান রবিন ভিপি পদে, জিএস পদে আছেন মোহাম্মদ আব্দুর রহমান, এজিএস পদে লড়ছেন আমিনুল ইসলাম রাকিব। অরাজনৈতিক শিক্ষার্থীদের একটি প্যানেল রয়েছে, যাদের কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই, তেমন একটি প্যানেল থেকে বৈচিত্র্যের ঐক্য প্যানেল নামে যারা দুঃখিত, এটি বাম সংগঠনগুলোর যেই প্যানেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি বৈচিত্র্যের ঐক্য প্যানেলে ভিপি পদে ধ্রুব বড়ুয়া নির্বাচন করছেন, জিএস পদে লড়ছেন সুদর্শন চাকমা এবং এজিএস পদে দৌড়ে রয়েছেন যশোদ জাকির। আমরা ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ প্যানেল দ্রোহ পর্ষদের ভিপি পদে লড়ছেন রিজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে আছেন ইফাস উদ্দিন ইমু এবং এজিএস পদে লড়ছেন জোনায়েদ কবির শায়র। সবশেষ যদি আমরা দেখি যে অরাজনৈতিক শিক্ষার্থীর
দের আরেকটি প্যানেল সেখানে আমরা দেখতে পাচ্ছি সার্বভৌম শিক্ষার্থী ঐক্য নামে যে প্যানেলটি, সেখানে ভিপি পদে তাওসিফ মুত্তাকি চৌধুরী তিনি নির্বাচন করছেন, জিএস পদে নির্বাচন করছেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, এবং এজিএস পদে সাইদ মোহাম্মদ মুশফিক হাসানকে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের খবর। আমরা চলে যাচ্ছি সহকর্মী সাদিয়ার কাছে। শাহাদাত, ধন্যবাদ আপনাকে। এদিকে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ। সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 35 বছর পর কাল ভোট প্রয়োগ করবেন প্রায় 29,000 শিক্ষার্থী। এছাড়াও যদি আমরা দেখি যে সকাল থেকে ক্যাম্পাসে বৃদ্ধি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি স্বাভাবিক রাখতে 2000 পুলিশ, 12 প্লাটুন র্যাব ও 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের 200 গজের মধ্যে 3 দিনের মধ্যে মিছিল, সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 15 অক্টোবর রাত 12টা থেকে 17 অক্টোবর রাত 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা জানায় আরএমপি। যারা এখনো আশেপাশে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, চলে আসেন, এখানে লোক গণনা করা হচ্ছে। যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছে, চলে আসেন, ফটো নিয়েছে, আপনি। রাকসু নির্বাচনের আরো খবর জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আছেন মাসুদা লাবনী ও মাহমুদ হাসান। আমরা শুরুতেই চলে যেতে চাই লাবনীর কাছে। লাবনী, কাল ভোট নিয়ে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাবেন বিস্তারিত। সাদিয়া, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির সবশেষ যে অবস্থান সেটি জানিয়ে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে এবং আমি একটি কেন্দ্রে আছি। এটি বিজয় 24 হলের যে কেন্দ্র, সেই কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্রটি দেখলে কিন্তু বুঝতে পারছেন যে সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং এই যে বুথ, এই প্রত্যেকটি বুথে একজন করে ভোট দিবেন এবং একজন প্রার্থী 43টি করে ভোট দেবেন। অর্থাৎ একজন প্রার্থী যদি 43টি করে ভোট দেন তাহলে নির্বাচন কমিশন যেটি বলছে যে সেক্ষেত্রে 10 মিনিট সর্বোচ্চ লাগবে এবং অন্যান্য আনুষ্ঠানিকতা যেটি সেগুলো এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং নির্বাচন কমিশন সেগুলো শেষ করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন আর কি, সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কেউ, সেক্ষেত্রে সর্বোচ্চ সজাগ আছে বলেও জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সবকিছু মিলে প্রস্তুতি শেষ। এখন অন্যান্য যে অপেক্ষা আর কি, অর্থাৎ প্রার্থী থেকে শুরু করে ভোটার যারা, তাদের অপেক্ষা যে কালকে ভোট দিবেন। তো সাথে আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদ হাসান, তার কাছে যাব। হাসান, আপনি এখন ঠিক কোন জায়গাটিতে আছেন এবং সকালবেলাও আপনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসেছিলেন, তার সংবাদ সম্মেলন ছিল, সেখানে আছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আপনি কথা বলেছেন, দেখেছেন ক্যাম্পাসের পরিস্থিতি। আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে? ধন্যবাদ লাবণী। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা যদি আমি বলতে চাই তাহলে বলতে হয় যে আসলে সকাল থেকেই ঠিক যে পরিমাণ সংখ্যা আমাদেরকে জানানো হয়েছিল, 2000 পুলিশ, 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি মোতায়েনের যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং প্রবেশদ্বারগুলোতে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রবেশ করছেন তাদেরকে চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে এবং বহিরাগত একেবারেই প্রবেশ নিষেধ, যেটা বলা হয়েছে নির্দেশনায় আরএমপি মিডিয়া থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনেই কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু কাজ করছে। একই সাথে যে বিষয়টি আমি জানাতে চাই সে বিষয়টি হচ্ছে যে
পুলিশ কমিশনার এখানে এসেছিলেন, যখন আসলে সকল পুলিশদের ডিউটি ভাগ করা হয় যে আসলে কে কোথায় ডিউটি করবেন, কে কি দায়িত্ব পালন করবেন, এই বিষয়টা নিশ্চিত করার জন্যই ঠিক সকালে আরএমপি পুলিশ কমিশনার এখানে এসেছিলেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তাদের নির্দেশনা মেনেই কিন্তু এইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা বলতে পারি যে একেবারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য সজাগ আছে প্রশাসন। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দেশ বাঁচাতে দরকার নির্বাচন, পিয়ার দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়িয়া ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। আরও বলেন যে পিয়ার পদ্ধতি এখনও দেশবাসীর কাছে বোধগম্য নয়, সেই পদ্ধতিতে নির্বাচনও সমীচীন নয়। তাই পিয়ারের দাবি তুলে দেশকে বিভাজন না করে দেশকে বাঁচানোর আহ্বান জানান তিনি। আগে নির্বাচন দিয়ে পরে পিয়ারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে বলেও উল্লেখ করেন মহাসচিব মির্জা ফখরুল। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাক্ষরিত হতে চলেছে জুলাই সনদ। জাতীয় ঐকমত্য কমিশনে বছরব্যাপী আলোচনার পর অন্তর্বর্তী সরকার ও দেশের রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তবে রাষ্ট্রের স্বৈরাচারী ভিত্তির বিলোপ ঘটিয়ে গণতান্ত্রিক রূপান্তর আনতে এই সনদ কতটা সফল হবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ইতালির রোমে 2 দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার রোমে পৌঁছান ডক্টর ইউনুস। সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে আলাদা বৈঠক করেন। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 8 জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই নির্দেশ দেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। এছাড়া আশুলিয়া মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। মিরপুরে কসমিক গার্মেন্টসে আগুনের ঘটনায় মৃত 10 জনের মরদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। লাশ শনাক্তের সময় পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বেদনা আরও গভীর হচ্ছে মর্গ থেকে মর্গে ঘুরে লাশ না পাওয়া স্বজনদের হতাশায়। তাদের দাবি দ্রুত বুঝিয়ে দেয়া হোক প্রিয়জনদের মরদেহ। ঢামেক প্রশাসক জানিয়েছেন প্রশাসনের অনুমতি পেলেই হস্তান্তর প্রক্রিয়া শুরু করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। ঢাকা মেডিকেলের মর্গে এভাবে পড়ে রয়েছে নাটোরের আলিমের মরদেহ।
আগুনে ঝলসে যাওয়া দেহে লেগে থাকা সামান্য পোশাক দেখে শনাক্ত করেন বাবা নূর ইসলাম। কোনো বাপ মায়ের কাছে কোনোদিন সালবালের ভুল হতে পারে না। আলিম সন্তানকে চিনতে পারলেও নজরুল সহ বেশ কয়েকজন মৃতদেহ শনাক্তে সকাল থেকেই ঘুরছেন ঢামেকের 2 মর্গে। 5 মিনিট করলে কথা হয়, পরে আসার কথা হয় না, পরে খালি ধোয়ার পরে আর কি কোথায় গেছে মানে পায় না। আমার ছেলে যে মাথা করছে ওই দেখি ভর এই রক্ত পড়ছে, ওই চেহারা ফেস দেখে আমরা চিনছি, হাত পা দেখে চিনছি, জামা কাপড় দেখে চিনছি, এইভাবেই চিনছি। সকাল থেকেই স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আসছে ঢাকা মেডিকেল মর্গ এলাকায়। এক একটি দেহ শনাক্ত হচ্ছে আর কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। আগুনে ঝলসে যাওয়া 16টি মরদেহের ডিএনএ সংগ্রহ করছে হাসপাতাল সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঢামেক প্রশাসক জানান, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনুমতি পেলে স্বজনদের শনাক্ত করা 10টি মরদেহ হস্তান্তর করবেন তারা। ডিএনএ টেস্টটা আসলে স্যাম্পল রাখা হয়, টেস্ট করে ফাইনাল রিপোর্টটা দিতে কিন্তু সময় লাগে, কিন্তু লাশ ওনারা এখনই হস্তান্তর করবে। যেগুলো যারা ক্লেম করছে, যেগুলো কেউ দাবি করছে না, সেগুলোকে হয়তো আমরা রেখে দিব। ব্যথিত এসব পরিবারের চাওয়া এমন মর্মান্তিক মৃত্যু যেন আর কারো না হয়। দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তরের দাবিও জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। মিরপুরের ঘটনাস্থলে আছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, অগ্নিকাণ্ডে 16 জন নিহতের পর এখন ওই এলাকায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, স্থানীয়রা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে 16 জনের মরদেহ কিন্তু রূপনগরের এই ভেতরে যে কেমিক্যাল কারখানা বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার স্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযান কিন্তু ফায়ার সার্ভিসে এখনও শেষ হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে ভেতরের বর্তমান যেই অবস্থা, তারা সকাল থেকে 2বার ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন নিরাপত্তা সামগ্রী পরে, এবং ভেতরে যেই অবস্থা তারা বলছেন যে ভেতরে অতিরিক্ত কেমিক্যাল থাকায় সেই কেমিক্যালের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, যার কারণে ভেতরে প্রবেশ এই মুহূর্তে সম্ভব না, এবং এখন পর্যন্ত কিন্তু এই অভিযান সমাপ্ত করা যায়নি। তবে কখন নাগাদ সমাপ্ত করা যাবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছুই বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ভেতরে আরও মরদেহ আছে কিনা সেই বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তারা যেটি বলছেন যে প্রাথমিকভাবে ধারণা করছেন যে ভেতরে আর কারো কোনো দেহাবশেষ নেই। তবে অভিযান যেহেতু এখন পর্যন্ত চলমান রয়েছে, কেমিক্যালের এই যে রাসায়নিক বিক্রিয়া সেটি শেষ হলে এরপরে হলো যেই ধোঁয়াটি উঠছে, অর্থাৎ আগুন এখন পর্যন্ত রয়েছে, সেটি নির্বাপনের মধ্য দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবেন এবং উদ্ধারে অভিযান পরিচালনা করবেন তারা। এছাড়াও সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এরই মধ্যে, এবং তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত দেশে অরাজকতা দূর হয়নি, দীর্ঘদিনের এই অরাজকতা এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং যদি তিনি উল্লেখ করে বলেছেন যে বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের অতিরিক্ত লাভের আশায় মানুষের জীবনকে যে বিপন্ন করছেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং যারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, পাশাপাশি যারা প্রশাসনিক লোক রয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে, তাদেরও যদি এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বে অবহেলা থাকে তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন তিনি। এবং যারা নিহত হয়েছেন এবং আহত পরিবার, তাদের পাশে সবসময় সরকার থাকবে এমনটি কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রূপনগরের সেই ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে। নবীন সৈনিকদের আহ্বান জানান সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। সকালে চট্টগ্রাম সেনানিবাস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে অনুষ্ঠিত রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এর আগে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করল। স্বাধীনতা পরবর্তী সময় হতে দেশ গঠন, দেশমাতৃকার সেবায় এই সেনাবাহিনী সৈনিকেরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর বীর সেনানীরা দুর্দশাগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। দেশ ও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তোমাদেরকে হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ। সব রেকর্ড ভেঙে আজ থেকে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ। ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে 2,613 টাকা বেড়ে স্বর্ণের দাম দাঁড়ালো 2,16,332 টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির এ তথ্য জানায় বাজুস। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।